একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি সংস্কারের বিরুদ্ধে আছে বলে প্রপাগান্ডা চালাচ্ছে এবং বিএনপিকে আগামী নির্বাচনে কোণঠাসা করার জন্য একটি মহল উঠে পড়ে নেমেছে, এরকম কথা বলেছেন আজকে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজনৈতিক বিশ্লেষণের পূর্বেই আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান স্যারের মায়ের জন্য। তিনি আজকে আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি, আলোচনার বিষয়টা হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি সংস্কার বিরোধী হিসাবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে। বিএনপিকে একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি সংস্কার বিরোধী হিসাবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে। মহলটা সরাসরি নাম জামাত বললেও চলবে, চরমুনাই বললেও চলবে, হেফাজত বললেও চলবে, গণ অধিকার পরিষদ বললেও চলবে, এনসিপি বললেও চলবে। কাকে আপনি না বলবেন? আমি তো বিএনপির পাশে এমন কোনো রাজনৈতিক দল দেখতে পাচ্ছি না যেই রাজনৈতিক দলের চেয়ারম্যানের নাম, সেক্রেটারির নাম দর্শক, জনগণ, বাংলাদেশের মানুষ জানে। তাহলে বিএনপি একা কেন? আপনি একা হয়ে যাচ্ছেন কেনই বা? আপনার একা মনে করছেন যে পুরাতন সংবিধানের উপরেই আমাকে থাকতে হবে, আমাকে পুরাতন নিয়মেই থাকতে হবে, সংবিধান লঙ্ঘন হচ্ছে বলে আজকেও তিনি উল্লেখ করেছেন একটি সাংবাদিক সম্মেলনে। আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি। রবিবার 6 জুলাই রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জরুরি সংবাদ সম্মেলন করেছেন এই সমস্ত কথাগুলা বলার জন্যে। তিনি বলেন, ঐক্যমত কমিশনের প্রস্তাবের পর আবারও নতুন প্রস্তাব দিয়ে সংস্কার প্রক্রিয়াকে বিলম্বিত করা হচ্ছে। একেবারে নতুন প্রস্তাব দিয়ে সংস্কারটাকে বিলম্বিত করা হচ্ছে, এটা মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওনার ডান পাশে বসা আছে সালাউদ্দিন আহমেদ, আর বাম পাশে বসা আছে নজরুল ইসলাম খান। এই সাংবাদিক সম্মেলনের নিউজটা আমি ইনকিলাব পত্রিকা থেকে আপনাদের সামনে তুলে ধরছি। বিএনপির মহাসচিব কয়েকজন ব্যক্তি বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালালেই জনগণ বিশ্বাস করবে না। তিনি বলছেন যে কয়েকজন মানুষ মিলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করলেই এটা জনগণ বিশ্বাস করবে না। এখন জনগণ কারা? জনগণ বাংলাদেশের 20 কোটি মানুষ। 20 কোটি মানুষের মাঝে আমরা কত পার্সেন্টে যেতে পেরেছি সেটা বড় বিষয় নয়, কিন্তু ডাক্তার পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ারের মতো সাংবাদিকরা বাংলাদেশের আমি মনে করি 20 কোটির মধ্যে যারা নাকি এই একটি অন্তত স্মার্টফোন যাদের হাতে আছে সবাই তাদেরকে চিনে এবং তাদের কথা সবাই শুনে। এখন তাদের প্ল্যাটফর্মে তাদের যে মিলিয়ন দর্শক আছে এবং প্রত্যেকটা ভিডিওতে যে মিলিয়ন মানুষ দেখছে, সেখানে কি প্রতিক্রিয়া জানায় বিএনপির সংস্কারের উপরে? কতটুকু বিএনপি আগ্রহী, কতটুকু সংস্কার নিয়ে বিএনপি নিজেকে অ্যাডজাস্টমেন্ট করতে পেরেছে সরকারের সাথে, কতটুকু বিএনপি আগাতে পেরেছে এবং কতটুকু বিএনপি বাধা দিচ্ছে, এই নিয়ে প্রিয় দর্শক আমি ব্যক্তিগতভাবে বিএনপিকে নয় বরঞ্চ রাষ্ট্রকে সংস্কারের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, রাষ্ট্রের মানবিকতা ফিরে আনার জন্য আর যেন কোনো সময় এই ধরনের হাসিনার মতন স্বৈর শাসন প্রতিষ্ঠিত না হয়, বিএনপি ক্ষমতায় গিয়েও যাতে করে বিএনপিকে আবার জনরোষে পড়তে না হয়, আগে যদি আপনি সতর্ক হন তাহলে আপনার সামনের দিনগুলা ফিউচারটা ভালো হবে। সাময়িকভাবে বিএনপির বড় নেতারা অনেকেই মনে করছে সাময়িকভাবে তাদের বয়স হয়েছে, এখন তারা মন্ত্রী হবে, নির্বাচন হলেই তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী আর তাদের মন্ত্রী পরিষদ সেটআপ আছে, আগে তারা মন্ত্রী ছিলেন, এখন তারা মন্ত্রী হবেন জীবনের শেষ বয়সে।
কিন্তু সংস্কারের যে সিস্টেম দিচ্ছে, সংস্কারের যে নিয়ম দিচ্ছে, এই সিস্টেম আর নিয়মে তাদের ভিতরে সন্দেহ তৈরি হয়েছে তারা গিয়ে কি মন্ত্রী হতে পারবে কিনা। এমপি নাও হলেন, এমপি হয়ে যাবেন ম্যাক্সিমাম মুরব্বী যারা আছেন বিএনপির সবাই। কারণ আপনার জাতীয় কমিটিতে যারা আছেন, যারা স্থায়ী কমিটি, সর্বপ্রথমে 22 জন বা 23 জন তারা স্থায়ী কমিটির সদস্য, এর মধ্যে কয়েকটি আসন খালি আছে। এই স্থায়ী কমিটির আমরা যদি 20 জনও ধরি, কিন্তু বিএনপি যদি 120টাও আসন পা, তাহলে কিভাবে তারা যাবেন? মানে যেই নিয়মে পিয়ার পদ্ধতি, যে যত ভোট যেই দল বেশি পাবে তত আসন সেই দল পাবে, সেই হিসাবে যদি একেবারে সর্বনিম্ন ধরি আমরা বিএনপি, তাহলে 120টা আসন যদি বিএনপি পা, তাহলে বিএনপি কিন্তু 120টার ভিতরে এই স্থায়ী কমিটির 20 জন নিশ্চয়ই এমপি হবেন। এরপরে জাতীয় কমিটি, তাদের যে কেন্দ্রীয় কমিটি আছে, সেখান থেকে যোগ্যতার মানে যোগ্য মানুষগুলা দেখবেন অনেক সময় অনেক নির্বাচনী এলাকায় গিয়ে হেরে যাচ্ছে। যোগ্য মানুষ মানে যে নাকি সংসদে গেলে দেশ জাতির কল্যাণ হবে, সে ফেল করে। আর বখাটে ওই 2 নম্বরই টাকা, ওই যাদের মানে 2 নম্বরই ব্যবসা, এই পার ওই পারের ব্যবসা, কত ব্যবসা, বদির মতন লোক এমপি হয়। তো এই জায়গা থেকে যদি মানে ফেরত আনতে হয়, পার্লামেন্টকে যদি সৎ যোগ্য মেধাবী মানুষ দিয়া গঠন করা হয়, তখন দেখা যাবে বিএনপির 120 যাক আর 180 যাক, বিএনপিকে মানুষ যত ভোট দিবে ওই বাছাইকৃত 120 অথবা 150 অথবা 170 180 তারা কিন্তু যেতে পারবে। বাছাইকৃত মানুষগুলা তাদের স্থায়ী কমিটিতে বসে সিদ্ধান্ত নেবে যে আমি কুমিল্লা জেলায় বেশি ভোট পেয়েছি, তাই কুমিল্লার সন্তানদেরকে আমরা বেশি পার্লামেন্টে দেব, কিন্তু কুমিল্লার ভিতরে বিএনপির সবচেয়ে সেরা মেধাবী কারা, তাদেরকে আমরা পার্লামেন্টে আনবো। এরপরে আরেকটা উচ্চকক্ষে আবার সুযোগ আছে, উচ্চকক্ষে 100টা আসন থাকবে। উচ্চকক্ষে ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আমরা বুদ্ধিজীবী, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, আইনজীবী হিসাবে দেশের সেরা আইনজীবী, রাষ্ট্রের কল্যাণে আইন তৈরি করতে পারবে, রাষ্ট্রের কল্যাণে রাষ্ট্রকে পরামর্শ দিতে পারবে, এই ধরনের মানুষগুলা বিএনপি যদি উচ্চকক্ষে 30টা পা, তাহলে ওই 30 জন তারা বেছে নেবেন। 50টা পেলে 50 জন তারা বেছে নেবেন। তাদের দলকেও ভালোবাসে, রাষ্ট্রকেও ভালোবাসে, রাষ্ট্রের কল্যাণে যার মেধা আছে, মেধাবীদেরকে সেখানে পাঠাবে। এখন বিপি নুরুল হক নূর পাইলেন 1% ভোট, সে পাবে 3টা আসন। 3টা আসনে তার দলের শীর্ষ 3 জন যাবেন। আর সাধারণভাবে যদি নির্বাচনে সে 100 আসনে নির্বাচন করে, 50টা আসনে নির্বাচন করে বা 25টা আসনে নির্বাচন করে, দেখা গেল যে বিপি নুরই ফেল করে ফেলছে। এখন দলের প্রধানই যদি ফেল করে, এখন বা সেক্রেটারি ফেল করছে, তখন হবেটা কি, যে তাদের দলের যোগ্য লোকটা সংসদে গেল না, দেখা গেল মেধাবী লোকটা পিছনে পড়ে গেল। এরপরে তো নির্বাচনে কোনো খরচ আর থাকবে না, কারণ আপনার পেশি শক্তি ব্যবহার লাগবে না, 10টা হুন্ডা 20টা গুন্ডা লাগবে না। এই সমস্ত কিছু জানার পরেও বিএনপি যখন মানছে না এই সংস্কার, তখন বিএনপির সমালোচনা আমি করছি, আপনি করছেন, রাজনৈতিক দলগুলা করছে। এখন কিছু মানুষ বিএনপির বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছে। এই কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মিডিয়ার সামনে বললেও দেশের মানুষ কতটুকু গ্রহণ করবে? আপনারা যারা এই মুহূর্তে আছেন, আমার এই ভিডিওটা যারা দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা কমেন্টস লিখুন। আপনাদের নিজের অনেকেই আপনারা বিএনপি করেন, আপনারা কমেন্টস লিখুন যে এই কথার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের ভিতরে দেশ এবং জনগণের মানসিকতা কতটুকু উনি ফিল করতে পেরেছে, জনগণ কতটুকু বিএনপিকে ভালোবেসে মানে আগামী নির্বাচনে ভোট দিবে। বিএনপির প্রত্যেকটা থানা, জেলা,
কমিটিগুলার ভিতরে যে কোনো একটা বিষয় নিয়ে, ঠুনকু বিষয় নিয়ে বিভিন্ন হট্টগোল গন্ডগোলের অবস্থা আমরা দেখছি। দলীয় কার্যক্রমের ভিতরে পর্যন্ত জনগণ, আজকের জনগণ এই স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করেছে কি এই কারণে যে আপনারা আবার ভাগযোগ করে খাবেন আর জনগণ তাকিয়ে তাকিয়ে থাকবে? জনগণ জীবন দিয়ে, রক্ত দিয়ে, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, ঢাকা যে সর্বশেষ সময়ে ঘেরো করা হয়েছিল, কারা ঢাকায় ঢুকেছিলেন 5 তারিখে, এই কথাটা আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি আঙ্গুল দিয়ে দেখাতে চাই যে বাংলাদেশে থেকে যে প্রত্যেকটা রোড দিয়ে ঢাকায় ঢুকার যে বড় বড় রাস্তাগুলো আছে, কুমিল্লা থেকে একটা, ময়মনসিংহের দিক থেকে একটা, মানিকগঞ্জের দিক থেকে একটা, মুন্সিগঞ্জের দিক থেকে একটা, এই যে রাস্তাগুলা, নারায়ণগঞ্জ থেকে একটা, এই যে ঢাকামুখী মানুষগুলা আসছিলেন, বড় বড় হাইওয়েগুলাতে বেশি আসছিলেন, এই যে মানুষগুলা ঢাকায় 5 তারিখ ঢুকে বিজয়টা অর্জন করেছিলেন, এই মানুষগুলা কি আসলে রাজনীতিবিদ? তারা কি রাজনীতি করেন? না। তাদের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের ভাই বোনেরা বিশ্ববিদ্যালয়ে জীবন দিয়েছে হাসিনার বিরুদ্ধে, তাই 5 তারিখ তারা শুকনা খাবার নিজের ঘর থেকে নিয়ে বের হয়েছে, রাস্তাঘাটে খাবার পাবে না, পানির বোতল কাঁধে নিয়ে তারা এসেছে হাসিনাকে বিদায় করে ঘরে ফিরবে। এরই মাঝে সেদিনও অনেকে শহীদ হয়েছে। তারা বিএনপির ব্যানারে আসে নাই, তারা জামাতের ব্যানারে আসে নাই, তারা কোনো রাজনৈতিক দলের ব্যানারে আসে নাই, তারা এসেছে সেদিন ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে, ছাত্রদের এই এই দাবিকে পূরণ না করে ঘরে ফিরবে না সেই শপথ নিয়ে। ডাকটা তো ছাত্ররা দিয়েছে। এই ছাত্রদের ভিতরে কে শিবির, কে ছাত্রদল, কে অন্যান্য রাজনৈতিক দল, সেটার ব্যাখ্যা পরে এসেছে, কিন্তু সেদিন সেটার ব্যাখ্যা ছিল না, সেদিন সেটার নেতৃত্বের কথা জানা ছিল না। আমরা নাহিদ, এই আসিফ, এদেরকে, হাসনাত, সারজিদ, এদেরকে আমরা সেদিন নেতৃত্বের সামনে দেখেছি। এখন এই ছাত্ররাও যদি বিএনপির অপছন্দের হয়ে যা, এরাও যদি বিএনপি এদের কথা, এদের দাবি, এদের আকাঙ্ক্ষা যে সংস্কার করা এবং সংবিধান পরিবর্তন করা, চুপুকে পরিবর্তন করা, এই সমস্ত গোলার পিছনে যে বাদ সাজবে, তার বিরুদ্ধে ওরা যাবে, তখন আমরাও তাদের সাথে একমত হব। তো এখন আমরা যদি দেশপ্রেমী হয়ে থাকি, আমরা কি করে এই নাহিদ ইসলাম এদেরকে বাদ দিয়ে নতুন বাংলাদেশ গড়ব? তাই এদের দল থেকে যদি 30 জন, 20 জন, 40 জন সংসদে যা, তাহলে কি হবে? 24-এর রক্ত দেওয়া এই সন্তানরা তাদের প্রতিনিধিত্ব করবে। 24-এ যারা জীবন দিয়েছে তাদের প্রতিনিধি হিসাবে যখন সংসদে যাবে, তখন সংসদে কেউ একজ্ঞামি করে নিজের স্বার্থ হাসিলের জন্য, আবার ভারতের গোলাম হওয়ার জন্য এই সুযোগগুলা তারা দিবে না, এই সুযোগগুলা তারা দিবে না। এখন সরাসরি নির্বাচন হলে ঢাকার মধ্যে নাহিদকে টাকা পয়সা থাকবে না। দেখা গেছে নাহিদকে 40% ভোট পেয়ে নাহিদ ফেল করেছে, আরেকজন 50% পেয়ে ফাঁস করে ফেলেছে। তো এই যে নাহিদ, তারপরে হাসনাত, তারপরে সারজিদ, এদেরকে আমরা সংসদে নিতে পারবো না, কারণ নির্বাচনী এলাকায় কালো টাকা এবং ওই যে বলছি 10টা গুন্ডা 20টা হুন্ডা বা 10টা হুন্ডা 20টা গুন্ডা, এই রেওয়াজ এরশাদের সময় থেকে শুরু হয়েছিল। তো এই রেওয়াজ যখন শুরু হবে, চালু হবে নির্বাচন আসলে, ওদের মতন ছেলেগুলা সংসদে যেতে পারবে না। এখন ধরেন মিজানুর রহমান আজহারি, আহমদুল্লাহ, শায়খ আহমদুল্লাহ, তারা কিন্তু নির্বাচনে লড়বেন না, সম্ভাবনা কম সরাসরি নির্বাচনে লড়া, কিন্তু তারা জামাত বা ইসলামী দলগুলাকে সাপোর্ট করে। এখন যদি ধরেন এই আনুপাতিক হারে নির্বাচনে জামাত একটা পার্সেন্টেজ পা বা ইসলামী দলগুলা ভালো পার্সেন্টেজ পা, তখন দেখা গেছে তারা সরাসরি মনোনয়ন দিবে ডক্টর মিজানুর রহমান আজহারিকে, শায়খ আহমদুল্লাহকে, সৈয়দ কামাল উদ্দিন জাফরির মতো মানুষকে দেখা গেল উচ্চ কক্ষে পাঠিয়ে দিবে সিনিয়র হিসাবে।
তামিরুল মিল্লাতের সাবেক প্রিন্সিপাল মাওলানা জয়নাল আবদিনকে পাঠিয়ে দিবে উচ্চ কক্ষের পরামর্শক হিসাবে। এইরকম ইসলামিক স্কলারের মধ্যে যারা সিনিয়র তাদেরকে উচ্চ কক্ষে 100টার মধ্যে যেই দল যে কোটা পাবে তাদের মেধাবী সিনিয়রদেরকে উচ্চ কক্ষে দেওয়া হবে। আর ইয়াং তরুণ তরুণীরা ফাইট দিবে পার্লামেন্টে, যেখানে 300 আছে, এর সাথে নারী আসন আরো 100 যোগ হবে। সরাসরি ভোটে হবে নাকি মনোনয়ন দিবে, এইগুলা সংস্কার কমিটিতে এখনো আলোচনায় আছে। কেটিভি 24-কে ভালোবাসে আরো বেশি মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমাদের চ্যানেলটি নিজেরা সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে করার জন্য উৎসাহিত করবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।